যাদেরকে আমরা ভোটার বলে সাব্যস্ত করি তাদের ভোটটা কার্যকর হবে কিনা, এটা হচ্ছে আসল কথা। আমরা ভোট দিতে পারবো কিনা, ভোট কেন্দ্র দখল হবে কিনা। ইসলামিক রিপাবলিক অফ পাকিস্তান, আওয়ামী লীগ এটা মেনে নিয়েছিল, এটা নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করেছিল এবং বলা হয়েছিল পাকিস্তানের নতুন সংবিধানে ইসলাম, কোরআন ও সুন্নাহ বিরোধী কোনো আইন করা যাবে না। আওয়ামী লীগ এটা মেনে নিয়েছিল। এটাকে বলে আইনগত কাঠামো আদেশ, LFO, লিগাল ফ্রেমওয়ার্ক অর্ডার। তাতে নির্বাচন হওয়ার পরে কি হয়েছে আপনারা কাহিনীটা জানেন। কিন্তু নির্বাচনে অংশগ্রহণ করেছিল তখন কথা আছে, পাকিস্তান সরকারের গোয়েন্দা বিভাগ রিপোর্ট দিয়েছিল আওয়ামী লীগ বড় জোর 100 আসনে জিতবে, তাহলে পুরনো রাজনীতি খেলা যাবে। কিন্তু ঘটনাচক্রে এমন হলো যে আওয়ামী লীগ 162 আসনের মধ্যে 160 আসনে জিতে গেল, যেটা পাকিস্তান গোয়েন্দা বাহিনীর সমস্ত ভবিষ্যৎবাণীকে ব্যর্থ করে দিয়ে, ফলে তাদেরকে 25শে মার্চের ঘটনা ঘটাতে হয়েছিল। এটা না ঘটে অন্য ঘটনা ঘটানো যেত, কিন্তু যা ঘটেছে তাই ইতিহাস। বর্তমানে বাংলাদেশেও সে অবস্থা হয়েছে। 2024 সনের 36শে জুলাই যেটা আপনারা বলেন ভালোবেসে, সেইটাও কিন্তু গোয়েন্দা বাহিনী দেখতে সমর্থ হয়নি। শুধু বাংলাদেশের গোয়েন্দা বাহিনী নয়, বিদেশের গোয়েন্দারাও দেখতে পারেনি, এমনকি বিলেতের গোয়েন্দারাও যে বুঝতে পারে না। বোঝা যায় তারা বিলেতের পার্লামেন্টের সদস্যরাও যে সম্প্রতি কি সিদ্ধান্ত দিয়েছিল আবার সেটা প্রত্যাহার করলো। অতএব মানুষ এমন সব ঘটনা আমরা ঘটাতে পারি যেটা আমাদের সার্বভৌম ইচ্ছার বহিঃপ্রকাশ। এই জন্য বলি, জনগণের ইচ্ছায় যদি আইন হয়, জনগণের ইচ্ছায় যদি সরকার গঠন করে, তাহলে আমাদের দেশে গণতন্ত্র হবে। এখন গণতন্ত্রের পথে বাধাগুলি কোথায়? জনগণের ইচ্ছা প্রকাশের পথে পথে যেখানে বাধা আছে সেগুলি চিহ্নিত করা সম্ভব এবং সেগুলি দূর করা সম্ভব। এটা হচ্ছে আমাদের এখন প্রধান কর্তব্য। আমরা যদি ভোটারের বয়স 18 হবে না 17 হবে, এটা আমাদের বড় তর্কের বিষয় নয়। যাদেরকে আমরা ভোটার বলে সাব্যস্ত করি তাদের ভোটটা কার্যকর হবে কিনা, এটা হচ্ছে আসল কথা। আমরা ভোট দিতে পারবো কিনা, ভোট কেন্দ্র দখল হবে কিনা, এইগুলি যদি নিশ্চিত করতে পারি, অন্যান্যগুলি আমি মনে করি অনেক কম সমস্যা। এখন অনেকে ধরেন আমাদের যারা সংবিধান সংস্কার কমিশন প্রস্তাব দিয়েছে বাংলাদেশকে 4টা প্রদেশ করতে হবে, এটা ভালো মন্দ আপনারা নির্ধারণ করবেন ভবিষ্যতে। এই মুহূর্তে এটাই প্রধান সমস্যা নয়। এই মুহূর্তে প্রধান সমস্যা হচ্ছে জনগণের ইচ্ছা অনুসারে সংবিধান প্রণীত হবে কিনা, সেটা একটা নির্বাচনের মাধ্যমে করতে হবে। জুলাই অভ্যুত্থানে যারা নেতৃত্ব দিয়েছেন তারা ঘটনাটা ঘটিয়ে ফেলেছেন, এখন পর হচ্ছে তারা একটা ঘোষণাপত্র দিতে পারবেন কিনা। আর যে কাজটা আপনি করেছেন সেটা ঘোষণাপত্র দিতে পারবেন না কেন আপনি? আমরা কি করেছি কাজটা? ঘোষণাপত্র হচ্ছে আমার কাজের একটা বিবরণী, রিপোর্ট পেশ করা। আমি এই কাজটা করেছি। অনেকে মনে করে ঘোষণা দিয়েও বিপ্লব হয়, অনেক বিপ্লব দিয়েও ঘোষণা করে। আজ আমাদের অনেকে ঘোষণাপত্রের ইংরেজি অনুবাদ করেছেন, চার্টার, কেউ বলছে ডিক্লারেশন, কেউ বলছে প্রোক্লেমেশন করেন, অনেকে অনুবাদে এটা আবার ইশতেহারও বলেন। আমার মনে হয় আমরা যে ঘটনা ঘটেছি, উই দ্য পিপল, এটা হচ্ছে প্রথম ঘোষণা, এবং উই গিভ আওয়ারসেলভস দিস কনস্টিটিউশন, অ্যানাদার ঘোষণা। তাহলে আমরা কি কনস্টিটিউশন নিজেকে দেব? পাকিস্তানের ঘোষণাটা দিয়েছিল আইয়ুব খানের পতনের পরে। নতুন যে সামরিক শাসন, আইয়ুব খান যাকে আমন্ত্রণ করে এনেছিলেন পাকিস্তানি সামরিক বাহিনীর প্রধান জেনারেল ইয়াহিয়া খান, তারাই LFO ঘোষণা করেছিলেন এবং সেটা মেনে আমাদের দেশের এবং পশ্চিম পাকিস্তানের সমস্ত রাজনৈতিক নেতা আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন। আমাদের এখানে কিন্তু সেরকম লিগাল ফ্রেমওয়ার্ক অর্ডার কেউ দেয়নি। এটা দেবে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। আমরা একটা ফ্রেমওয়ার্ক অর্ডার দেব, সেটা হচ্ছে ঘোষণা। বাংলাদেশের নির্বাচনটা এভাবে হতে হবে। এই জন্য কমিশন করেছেন, আলোচনা করেছেন, খুবই ভালো। আমাদের দুটো কথা মনে রাখতে হবে। আপনাদের সাথে আমি শুধু আরেকটা কথা যোগ করি। এখন 1972 সনের সংবিধানটা কেন ফ্যাসিবাদী সংবিধান হয়েছে আপনাদের মনে প্রশ্ন আছে? দেখেন, এইটা হচ্ছে একটা ব্যুরোক্রেটিক আমলাতান্ত্রিক সংবিধান। আপনি আমেরিকার সংবিধানের সাথে তুলনা করেন, টের পাবেন আমেরিকার সংবিধানের মধ্যে মাত্র 7-8টি ধারা আছে, 7টি ধারা। 1 নম্বরে আছে তার কংগ্রেস বা আইনসভা কি করে গঠিত হবে। 2 নম্বর আছে তার প্রেসিডেন্টের কি ক্ষমতা থাকবে, কি ক্ষমতা থাকবে না। 3 নম্বর আছে তার বিচার বিভাগের কি ক্ষমতা থাকবে, কি থাকবে না। এবং এই ক্রমে তারা 7টা ধারা দিয়ে সংবিধান শেষ করেছে। এত ছোট সংবিধান, কিন্তু সেটা এত বছর কার্যকর হলো কিভাবে? সংবিধান লেখার আগে তারা আরেকটা সংবিধান লিখেছিলেন 4 বছর আগে, ওটাকে বলে আর্টিকেলস অফ কনফেডারেশন। 1783 ইংরেজিতে আমেরিকার 13টি ইউনিয়ন মিলে একত্রিত হওয়ার জন্য তারা একটা সংবিধান করেছিলেন, ওটার নাম ছিল আর্টিকেলস অফ কনফেডারেশন। কিন্তু সেটা কাজ করছিল না। সেখানে প্রদেশের ক্ষমতা বেশি হবে না কেন্দ্রের ক্ষমতা বেশি হবে, এই তর্ক মীমাংসা করতে গিয়ে 1787 সনে 4 বছর পরে তারা বর্তমান সংবিধানটা গ্রহণ করে।
কিন্তু এটা গ্রহণ করার পরে তারা দেখলো কি জনগণের অধিকার কথাটা কোথাও লেখা হয় নাই। লক্ষ্য করেন 4 বছর পরে 1791 সনে আমেরিকার যারা সংবিধান প্রণয়ন করেছিলেন তারা বলে হায় হায় একটা জিনিস আমরা ভুলে গেছি, যে জনগণের নামে আমরা এই সংবিধান লিখলাম সেই জনগণের আর কি অধিকার আছে যেটা আমাদের চেয়েও বেশি, সেটা আমাদের আনতে হবে। সেটা হলো বাক স্বাধীনতা, সংবাদপত্রের স্বাধীনতা, ব্যক্তি স্বাধীনতা, এইগুলি 10টা অধিকার তারা লিখলেন বিল অফ রাইটস, অধিকারের সনদ নামে। সেটা আমেরিকান সংবিধানের অঙ্গাঙ্গে অঙ্ক হয়েছে। যে কোনো মানুষ তার রাজনৈতিক মত প্রকাশের স্বাধীনতা ভোগ করবেন, মত প্রকাশের জন্য তাকে কোনো রকমের নির্যাতন করা যাবে না। আরো বহু রকমের আছে, এইগুলির নাম হচ্ছে বিল অফ রাইটস। এখন আধুনিক কালে গত 250 বছরে আমাদেরকে অভিজ্ঞতা হয়েছে, আমি এটা দিয়ে বলছি আমাদের 2 ধরনের অধিকারের কথা এখন সংবিধানে স্বীকৃত হয়েছে সারা পৃথিবীতে। জাতিসংঘ 1948 সনে মানবাধিকারের সার্বজনীন ঘোষণা দিয়েছেন। সেই ঘোষণার অনুবলে 18 বছর পরে তারা 2টো আইন করেছেন, কারণ ঘোষণাটা ঘোষণা, ওইটা আইন নয়। আইন হয়েছে কি, একদল অধিকারের নাম হচ্ছে নাগরিক অধিকারের ঘোষণা, সিভিল এন্ড পলিটিক্যাল রাইটস, আর একটা 1966 সনে নিয়েছেন অর্থনৈতিক, সামাজিক এবং সাংস্কৃতিক অধিকারের ঘোষণা। এবং বলা হচ্ছে যে সমস্ত দেশ এই সমস্ত ঘোষণা আছে কোভেন্যান্ট বা চুক্তিপত্রে স্বাক্ষর করবেন তাদের ওখানে ওইটা বলবৎযোগ্য আইনে পরিণত হবে।